এই যে সরকার, এই সরকারটি মূলত একটি কি বলে যে বাংলাদেশের আহ যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পরিপন্থী একটি সরকার। এরা মূলত দখলদারিত্বের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন এবং তারা 2024 সালের 5 আগস্টের পর যখন এই সরকারটি গঠিত হয়েছে তখন থেকে আজ অব্দি যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে তারা সব সিদ্ধান্তই অসাংবিধানিক। তারা যে ক্ষমতায় বসেছে সেই প্রক্রিয়াটিও কিন্তু অসাংবিধানিক প্রক্রিয়ায় ছিল। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা একের পর এক যতগুলো কাজ বাংলাদেশে করে যাচ্ছে তা সংবিধানের তোয়াক্কা করছে না। একটা জিনিস, যে প্রশ্নটি আপনি করলেন যে বাংলাদেশের সামরিক বাহিনীকে না জানিয়ে জাতীয় নিরাপত্তা ইস্যুটি করা হচ্ছে, এটি কিন্তু আজকে সেনাপ্রধানের বক্তব্য থেকে আমরা স্পষ্ট হয়েছি যে জাতীয় এত বড় একটা নিরাপত্তার বিষয় যেখানে আরেকটি রাষ্ট্রের পাশে একটি বিদ্রোহী গোষ্ঠীকে করিডোর দেওয়া হচ্ছে তাদেরকে সহযোগিতার নামে এবং দেওয়া হচ্ছে আন্তর্জাতিক একটি সম্প্রদায়কে, সেটা বাংলাদেশের সামরিক বাহিনী যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষা করে তাদেরকে না জানে, এটি সেনাপ্রধান কিন্তু বলেছে। দুটো বক্তব্য আমরা একসঙ্গে দেখাবো, যেটা উনি নির্বাচন সংক্রান্ত বলেছেন এবং তারপরে আমরা আলোচনায় আসবো। সেনাপ্রধান খুব স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা এই বিষয়টাকে সামনে রেখে এবার আলোচনায় এগোবো। দেখাতে বলবো যে নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং একই সঙ্গে ডাইরেক্ট থ্রেট, জাতির বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার নির্বাচিত সরকারের, অনির্বাচিত সরকারের নয়। আরও একটা বক্তব্য আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, জাতির বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার নির্বাচিত সরকারের, অনির্বাচিত সরকারের নয়। আমি দুটো প্লেট এই কারণেই একসঙ্গে নিলাম কারণ পুরোটাই নির্বাচনের সঙ্গে সম্বন্ধিত। দাদা, আপনি নিশ্চয়ই এটা আরেকটু ভালোভাবে বলতে পারবেন যে ওয়াকার তো প্রথম থেকেই চাইছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, তাহলে তিনি ইউনূসকে একদম সরাসরি থ্রেটটা দিয়ে দিলেন যে কোনোভাবেই এই সরকারের আর কোনো সিদ্ধান্ত নেবার অধিকার নেই। কিন্তু প্রশ্নটা সেখানেই, এতটা দেরিতে কেন ওয়াকার হাল ধরলেন? বাংলাদেশের সামরিক বাহিনী একটি সুসংগঠিত বাহিনী, তারা শৃঙ্খলার মধ্যে থাকে। 2024 সালের যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই বলেছিলেন যে আজ থেকে দেশ রক্ষার দায়িত্ব আমি নিলাম এবং তিনি কিন্তু বলেছিলেন যে আমি দেশ পরিচালনার জন্য এবং সুষ্ঠু একটি নির্বাচন, একটি পরিচ্ছন্ন নির্বাচন ব্যবস্থা কায়েমের জন্য আমি একটি তত্ত্বাবধায়ক সরকার করব যারা বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটি 2024 সালের 5 আগস্ট বিকেল 6টায় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর এই বক্তব্য কিন্তু ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন। এরপর আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনী এবং সরকারের সঙ্গে কিন্তু একটা মানে কি বলে এটাকে, যে ভিতরে একটা দূরত্ব তৈরি হতে শুরু করলো। কারণ একটাই, যে এই যে সরকার হঠাৎ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হলো, এই সরকারটি কিন্তু ব্যাপকভাবে এই যে সেনাবাহিনী ব্যাক যে গভর্নমেন্ট বলা হচ্ছিল, সেনাবাহিনী যেটা দাবি করছিল সেখান থেকে বেরিয়ে যে তাদের মতো করে দেশ পরিচালনার উদ্যোগ নিতে শুরু করলো। ইভেন তারা বেসিক্যালি আমেরিকা এবং কয়েকটি দেশ, বিশেষ করে ISI এবং CI মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদতে তারা কি বলে যে কন্ট্রোলে তারা চলে গেল এবং সেই কন্ট্রোল থেকেই মূলত সরকারের সাথে তাদের সম্পর্ক, সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক দূরত্ব তৈরি হতে শুরু করলো এবং একটা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে এই ছাত্র প্রতিনিধিরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে, জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ঢাকার রাজপথে মিছিল করেছে। তো সেখানে এতদিন পরে বুঝবার কারণ হচ্ছে যে সেনাবাহিনী সবসময় চেয়েছে সরকারকে একটি সুন্দর সুযোগ দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে তারা মানে ড্যাম্পিয়ার একটা মনোভাব তৈরি করলো যে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা সামরিক বাহিনীর কাউকে কোনো গুরুত্ব দিচ্ছিল না। তারা তাদের মতো কাজ করে, যেমন এই যে নিরাপত্তা উপদেষ্টা তৈরি করা হয়েছে, নেওয়া হয়েছে বাংলাদেশে একজন, এটা কিন্তু সামরিক বাহিনীর সঙ্গে আলাপ করে নেওয়া হয়নি। পৃথিবীতে যে কোনো দেশে নিরাপত্তা উপদেষ্টা তো জাতীয় নিরাপত্তা ইস্যুতেই কাজ করে। জাতীয় নিরাপত্তা রক্ষা করে কারা? সামরিক বাহিনী। সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে কথা না বলেই কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। আজকে ওয়াকারুজ্জামানের কথা আমি আবারও রিপিট করছি যে তার কথা কিন্তু আজকে স্পষ্ট হয়েছে যে সরকার সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সঙ্গে কোনো আলোচনা করে এই সব সিদ্ধান্ত নিচ্ছে না।
এবং এই যে মানবিক করিডোর এবং এই যে আজকে যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু জানে না। যেমন আমরা এই যে একটা ছবি আপনি দেখাচ্ছেন স্ক্রিনে, আমি দেখতে পাচ্ছি যে কক্সবাজারে ইউএস আর্মি তারা কিন্তু একটা চালাচ্ছে, প্রশিক্ষণ চালাচ্ছে এই বিষয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে যে একটা দেশের ভেতর একটা অন্য দেশ থেকে এসে সেনা নৌবাহিনী পহরা করবে? এটা একটা ভালো দিক, ভালো বিষয় আপনি তুলে ধরেছেন, আপনারা ধন্যবাদ। যে বাংলাদেশের সামরিক বাহিনী, নৌবাহিনী বা বাংলাদেশের বিমান বাহিনী বা বাংলাদেশের সেনাবাহিনী, তারা তাদের সম্পৃক্ততায় কিন্তু এইসব মহড়া আমরা বিভিন্ন দেখেছি। এটা হাসিনার আমলে হয়েছে, খালেদা জিয়ার আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু আজকে দেখুন এখানে বাংলাদেশ সামরিক বাহিনীর কোনো প্রতিনিধি নেই, সেনা বিমান বা নৌবাহিনী নেই। তাহলে এটা কি তাদেরকে স্বাধীন করে দেওয়া হলো কক্সবাজার? তাদেরকে আরাকান যেটা বলা হচ্ছে, তাহলে কি এই স্টেটটা পুরো দিয়ে দেওয়া হলো তাদেরকে? না হলে এই ধরনের প্রশিক্ষণ তারা বাংলাদেশের সামরিক বাহিনীর সহযোগিতা ছাড়া বা ছাড়া কেন করছে? তারা কিভাবে করছে, কোন আইনে করছে? ঠিক, কিন্তু এখান থেকে এই জায়গাটা থেকে দাদা, এই জায়গাটা থেকে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটা স্পষ্ট বক্তব্য রেখেছেন। দেশের স্বাধীনতা এবং দেশের মুক্তিযুদ্ধকে তিনি সম্মান জানিয়েছেন। আমি পরের পয়েন্টটা একটু দেখাতে বলবো। তিনি বলছেন মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা নিয়ে কেউ যেন হাত না দেয় সেটা নিশ্চিত করতে হবে। এই কথাটা ওয়াকারুজ্জামান বলছেন যে মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদায় কেউ যেন হাত না দেয় সেটা নিশ্চিত করতে হবে। খুব স্বাভাবিক, একটা দেশের সেনার কাছে তার দেশটাই সর্বাগ্রে প্রাধান্য পায়। ওয়াকারুজ্জামান সেই দিকটাই তিনি নিশ্চিত করবেন, এটা খুবই স্বাভাবিক। এটা একজন সেনার এটাই প্রধান কর্তব্য। কিন্তু তিনি ইউনূসকে যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তার মধ্যে এখানে কি কোথাও এইরকম ভাবে একটা জায়গা রয়েছে যে তিনি সম্পূর্ণ দেশের দায়িত্ব নিতে প্রস্তুত? এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করি। আমি আগেই বলেছি যে আজকে যে সকালের মিটিংটি ছিল, এটি মূলত ছিল অফিসার সার্ভিস, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ অফিসাররা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের নিয়ে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বাংলাদেশের সেনাবাহিনীতে। তো সেই বৈঠকে অনেক সামরিক কর্মকর্তা, আমার সোর্স যেগুলো বলেছে আমি সেগুলোই আপনাকে বলছি, যে অনেক সামরিক কর্মকর্তা, বিশেষ করে একজন কর্নেল, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা ইস্যুটি নিয়ে আলোচনা তুলেছে এবং তিনি দুঃখ প্রকাশ বলেছেন যে বাংলাদেশে 2005 সালের 24শে আগস্টের পর মুক্তিযুদ্ধের স্থাপনায় হামলা হয়েছে, জাতির পিতাকে অসম্মানিত করা হয়েছে। ইভেন আজ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে বিকৃত করা হচ্ছে। এই পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি অমর্যাদাকর পরিস্থিতি তৈরি করেছে, যে সেনাবাহিনী মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারকী পাওয়ার নিয়ে তারা মাঠে আছে, তারপরে এই ধরনের ঘটনার দায় কিন্তু সেনাবাহিনী এড়াতে পারে না। তখন জেনারেল ওয়াকারুজ্জামান সামরিক বাহিনীর অফিসারদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা যদি কেউ হাত দেয়, কেউ যদি এ নিয়ে কোনো রকম আস্ফালন দেখায়, তাহলে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।